কিন্তু এই সরকারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সরকারের বিরুদ্ধে ক্ষোভ ধুমায়িত হচ্ছে। তা সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি দিতে গেলে রাজ্য সরকারকে বিশেষ কিছু করতে হয় না। কেন সরকার এটা করছে না? তাহলে তো অন্তত মানে যাকে বলা হয় দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত অনেকটা। এই যে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া আমলাদের বা পুলিশকে, এটা খুব বিপজ্জনক। যে উনি উনি যদি চাইলেও হয়তো কাউকে সতর্ক করতে পারবেন, সাবধান করতে পারবেন না, নিজে গিয়ে দাঁড়াতে পারবেন না, বলতে পারবেন না না এই কথাটা বলা চলবে না। কেন্দ্রের দৃষ্টিভঙ্গি থেকে রাজ্য ভালো করেছে, কিন্তু রাজ্যবাসীর দৃষ্টিভঙ্গি থেকে কি রাজ্য ভালো করছে? নমস্কার। সবাইকে আজকের এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। 100 দিনেরও বেশি হয়ে গেছে আমাদের রাজ্যের সরকার ক্ষমতায় এসেছে। এই 100 দিনের মধ্যে তাদের সরকারের অভিমুখ এবং দিশা জনগণের কাছে কি রকম অবস্থা, কি জনগণ তাকে কিভাবে দেখছে, এবং সরকার কতটা কাজ করতে শুরু করেছে, কিভাবে তাদের ধারাটা কি, এইটা বোঝার জন্য আমরা আজকে এই সরকারের একটা মূল্যায়ন করার চেষ্টা করব। যদি সরকারের পক্ষ থেকে এই মূল্যায়নকে গুরুত্ব দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই ভালো। যে কোনো গণতন্ত্রে সেটা অবশ্যই কাম্য যে জনগণ কিভাবে তাদের মূল্যায়ন করছে সেটাকে তারা গুরুত্ব দিয়ে দেখে। আর যদি তারা না দেখে তাহলে বুঝতে হবে তারা তাদের মতো করেই তারা চলতে চায় এবং তাদের অভিমুখ সেটা অনেকটা গণতান্ত্রিক পদ্ধতির বাইরে চলে যায়। এবং তারা তখন সমালোচনাকারীদের বা সমালোচকদের তারা নানাভাবে অন্য পথে তাকিয়ে দেওয়ার চেষ্টা করে, আর চাটুকারদের মনে করে যে তারাই ঠিক কথা বলছে। তো আজকে আমরা একদম সম্পূর্ণ নতুন একটা বিষয়ের একটা দৃষ্টিকোণ থেকে এই মূল্যায়ন করার চেষ্টা করব, এবং সেই জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আমরা এই সরকারকে 100 দিন যথেষ্ট সময় দেওয়া হয়েছে, এবং প্রাথমিকভাবে সবাই সময় দেওয়াও হয়, যে যেটাকে আমরা হানিমুন পিরিয়ড বলি। সেই সময়টা কেটে গেছে, যাতে এখন রাস্তাঘাটে সব জায়গায় সরকারের কিন্তু নানা রকম তার অভিমুখ নিয়ে কিন্তু আলোচনা চলছে। আপনি এই সরকারকে কিভাবে, এই 100 দিনকে কিভাবে মূল্যায়ন করতেন? দেখো সুব্রত, যে জনাদেশ নিয়ে এই রাজ্য সরকার তৈরি হয়েছিল, মানে বিজেপি সরকার যেভাবে তৈরি হয়েছিল, তার মধ্যে দুটো কারণ ছিল মূলত। একটা ছিল আগের সরকারের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি, যাকে সরকার বিরোধিতা বলা হয়। 15 বছর সরকার ছিল, তার বিভিন্ন দুর্নীতির অভিযোগ ছিল, তার দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছিল সরকার, আরো অনেক কিছু সমস্যা ছিল। এটা একটা ছিল। দ্বিতীয়ত ছিল যেটা, যে এখানে বিজেপি যে ন্যারেটিভটা তৈরি করেছে, সেই ন্যারেটিভটা ছিল একটা কট্টর হিন্দুত্ববাদী ন্যারেটিভ। এটাও একটা ছিল। এবং এটার যে অবশ্যই এটারও কিছু সুফল তারা পায়নি তা মনে করি না, অবশ্যই সুফল পেয়েছে। আর তৃতীয়ত, এটার বাইরে এটা হচ্ছে একটা রাজনৈতিক কারণ। আর একটা প্রশাসনিক দিক থেকে যদি বলি, এসআইআর এর জন্য আমরা জানি 27 লক্ষ থেকে 32 লক্ষ প্রায় যে লোকের নাম টাম বাদ গিয়েছে। এবং তার মধ্যে এটাও দেখা গেছে যে পূর্ব সরকার, ইন স্পাইট অফ দ্যাট অ্যান্টি ইনকামবেন্সি, যা ভোট পেয়েছে, 2,50,00,000 লোকের ভোট পেয়েছে, এই সরকার 2,60,00,000 লোকের ভোট পেয়েছে। কাজেই ভোটের পরিসংখ্যান যদি আমরা দিই তাহলে কিন্তু একটা মার্জিনাল ছিল। কিন্তু আমরা যদি ভাবি যে আসনের নিরিখে অনেক সিট পেয়েছে, অনেক আসন পেয়েছে। কিন্তু যেটা হলো, নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে একটা উদ্দীপনা লক্ষ্য করি, সব জায়গায় হয়। বামফ্রন্ট যখন এসেছিল আমরা জানি, তখনও কিন্তু একটা বিশাল উদ্দীপনা আমরা দেখেছি একটা সময়, বা শুনেছি, অনেকের কাছে শুনেছি এবং দেখেওছি আমরা অনেকটাই। এবং সেটা দীর্ঘদিন ছিল। তারপরে যখন মমতা সরকার এসেছে আমরা দেখেছি দীর্ঘদিন সেটা ছিল। কিন্তু এই সরকারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সরকারের বিরুদ্ধে ক্ষোভ ধুমায়িত হচ্ছে। তার মানে যে এই সরকার কিছু কাজ করছে না তা তো হতে পারে না। নিশ্চয়ই কিছু কাজ করছে। কিছু কাজ এমন হচ্ছে যে কাজগুলো হয়তো আমরা যারা আম জনতার আড়ালে হচ্ছে, হতে পারে। যেমন একটা বলি যে মূল কথা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মুখ্যমন্ত্রীকে খুবই প্রশংসা করে বলে গেলেন যে তিনি একটা কথা বলার আগেই তিনি পূরণ করে দেন। কি কথা? একটা কথা হচ্ছে সীমান্তে বেড়া দেওয়ার জন্য, ফেন্সিং এর জন্য জমি দেওয়া। তা সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি দিতে গেলে রাজ্য সরকারকে বিশেষ কিছু করতে হয় না।
কারণ টাকাটা মূলত কেন্দ্রীয় সরকার দেয়। আগের সরকার করেনি, কেন করেনি, তাদের দোষ ছিল, সেটা তো অবশ্যই থাকতে পারে, এটা আমি মেনে নিচ্ছি, সেটা ছিল, তারা করেনি কেন। এই সরকার কি করে করতে পারলো, সেটা মূলত কিন্তু কেন্দ্রের টাকাটাও পেয়েছে, এটা বলেও দিয়েছে, এবং সেটা মুখ্যমন্ত্রী বলতে দ্বিধা করেননি যে টাকা পেলেই জমি দেওয়া যাবে। তো টাকা পেলে গত সরকার যে অনেক ক্ষেত্রে টাকা পায়নি সেটা আমরা জানি, কিন্তু এই কাজটা হয়েছে। যদিও এখনো পর্যন্ত কিছু কয়েক কিলোমিটার আমি শুনেছি যতদূর সম্ভব 23 থেকে 24 বা 29 কিলোমিটার এই ধরনের বাকি আছে, এবং সেটা একটু খুব গন্ডগোলের জায়গা, বিভিন্ন সমস্যা আছে। যাই হোক, এই একটা কাজ হয়েছে। বাকি যে কাজগুলো হওয়ার কথা ছিল মূলত এই সরকারের, এই যে আহ, এত জায়গায় ভোটে বেরিয়ে যাওয়া মার্জিনালি যদি বলি, তার মধ্যে একটা বিরাট কারণ ছিল অন্নপূর্ণা, অন্নপূর্ণা যোজনা। সরকার বলেছিল লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তারাই অন্নপূর্ণা যোজনার সুযোগ পাবেন, মাসে 3,000 টাকা করে পাবেন মহিলারা। এটা বলাতে এটা আমি দেখেছি, সকলেই দেখেছে যে মহিলারা ভীষণভাবে উৎসাহিত হয়েছিল, উল্লসিত হয়েছিলেন, এবং ভেবেছিলেন একটা বিরাট সুবিধে হবে তাদের। যখন সরকার এখানে গঠিত হলো, তারপরে প্রায় দেখতে গেলাম প্রায় বেশ কিছুদিন ধরে চলছে, কিন্তু সরকার চলছে, সরকার তৈরি হয়েছে, কিন্তু অন্নপূর্ণা যোজনা নিয়ে কোনো ধরনের নির্দিষ্ট কিছু তথ্য আমরা পাচ্ছি না। কতজন পাচ্ছেন, কিভাবে পাচ্ছেন, কি কি তথ্য দেওয়া হবে, পাচ্ছি না। বরং কি শুরু হলো, একটা বিভ্রান্তি শুরু হলো। সকলকে বলা হলো একটা ফর্ম ফিল আপ করতে, ফর্ম ফিল আপ করলেন, সেটা বললো এটা হবে না, অফলাইনে হবে না, অনলাইনে করুন, আবার অনলাইনে করলো, অনলাইনে করার পর বললো না তার মধ্যে অনেক ভুল আছে, আবার আরেকবার করুন। এই চলছে। চলার পরে দেখা যাচ্ছে যেটা, মহিলাদের মধ্যে প্রমিলা বিক্ষোভ যাকে বলা হয় সারা রাজ্যে শুরু হয়েছে, বিভিন্ন ভাবে নয়, সংগঠিত ভাবে। অথচ তাদের পেছনে কোনো রাজনৈতিক দল নেই, এটা খুব ইঙ্গিতপূর্ণ। কিন্তু গৌতম দা, কোনো একটু একটু আপনাকে রাজনৈতিক, ইন্টারাপ্ট করছি, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা তৃণমূলের একাংশের মধ্যে যুক্ত আছে। হ্যাঁ, যদি মুখ্যমন্ত্রী এটা মনে করেন, আমি মনে করি যদি মনে করেন, তাহলে তিনি তৃণমূলকে তো অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন, সাধারণ মানুষের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছেন। যে তৃণমূল, তারাই বলেছেন, তিনি বারবার বলেছেন তৃণমূলের মমতা এবং অভিষেক ছাড়া তৃণমূলের দলটার আর কিছু অবশিষ্ট থাকবে না, বলেছেন। এবং আমরা তা দেখেছি, ভেঙে তছনছ হয়ে গিয়েছে, চুরমার হয়ে গিয়েছে, কেন্দ্রে হয়ে গেছে, সাংসদরা হয়ে গিয়েছেন, আলাদা দল করেছেন, আলাদা দলে তারা বিলং করেন এখন, যদিও সেই দলটা নিয়ে অনেক ঝামেলা চলছে, যে কিন্তু তারা বিলং করেন। আবার এখানেও তাই, অন্য তৃণমূল হয়েছে, বিভিন্ন ধরনের ব্যাখ্যা হয়েছে। কাজে তৃণমূল দলের যদি এত পরেও যদি সত্যি এত শক্তি থাকে, তাহলে কিন্তু বিজেপিকে ভয় ভয় পেতে হবে, শঙ্কিত হতে হবে। যদিও আমি মনে করি না সেরকম শঙ্কিত হওয়ার কিছু আছে। কিন্তু আমি যেটা দেখতে চাইছি, দেখতে পাচ্ছি, আমরা যেটা দেখতে পাচ্ছি, যে যারা গিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ জানাচ্ছেন, অত্যন্ত গ্রামের জনপদের সাধারণ পরিবারের বা প্রান্তিক পরিবারের সমস্ত মহিলারা গিয়ে, যাদের সত্যি আর কিছু রোজগার নেই, তারা গিয়ে দাবি জানাচ্ছে যে তাদের 3,000 টাকা পাচ্ছেন। এই যে পাচ্ছেন না তারা, সরকার, এই যারা যাচ্ছে বিক্ষোভে তাদের নাম, এক্স্যাক্টলি তাদের নাম, ঠিকানা এবং তাদের পরিচয় কি আলাদা করে লিখছে? কেউ লিখছে না। কেন লিখছে না? কেন সরকার এটা করছে না? তাহলে তো অন্তত, মানে যাকে বলা হয় দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত অনেকটাই। কারণ বোঝা যেত এরা কারা, কোথা থেকে এসেছেন, কেমন ভাবে এসেছেন, কি কারণে এরা বিক্ষোভ দেখাচ্ছেন। কিন্তু সরকার সেটা কিছুতেই করছে না। শুধু সরকার বলে যাচ্ছে যে তথ্যের গরমিল হয়েছে, তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা হলো এটা। দ্বিতীয়টা, এই যে ঘটনাটা, অন্নপূর্ণার ঘটনা। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে হকার উচ্ছেদ বা বস্তি উচ্ছেদ। প্রথমে রেলের নামে হয়েছে, আমরা দেখেছি, রেল বলেছে উচ্ছেদ করে দেওয়া হবে, নিমেষে বুলডোজার নামিয়ে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এই যে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, তাহলে এইটা কিন্তু তাদের প্রতিশ্রুতিতে ছিল না। প্রতিশ্রুতিতে এটাও ছিল না যে অন্নপূর্ণা ভান্ডার সবাই পাবে না। কাজে এখানে প্রতিশ্রুতিটা ব্যর্থ হলো, প্রতিশ্রুতি পালনে সরকার ব্যর্থ হলো।
দ্বিতীয়ত, এটাও প্রথমে ছিল না যে সমস্ত রেলের যত জমি আছে সেখানে যত হকার আছে যারা এই রুটি রুজি করে খান তাদের উচ্ছেদ করে দেওয়া হবে, এটাও ছিল না। তাহলে সেটাও পালনে ব্যর্থ হল কার্যত সরকার। কাজে এইটা আমি খুব একটা সাফল্য বলে মনে করি না। কিন্তু এবারে প্রশ্ন আসে, কেন কেন এটা হচ্ছে? আমার ধারণা, আমার মনে হচ্ছে, আমার অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে, সরকারের যারা নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি, তাদের মধ্যে অভিজ্ঞ, প্রশাসনিক দিক থেকে বা রাজনৈতিক দিক থেকে অভিজ্ঞ মানুষ প্রায় নেই বললেই চলে। শুভেন্দু অধিকারীকে আমি মনে করি অবশ্যই সংগঠক, দক্ষ সংগঠক, অত্যন্ত ভালো রাজনীতিক, দীর্ঘদিন ছাত্র রাজনীতি রাজনীতি করেছেন। থেকে প্রায় উঠে আসা তার। তিনি উঠে আসা এবং তিনি রাজনীতি খুব ভালো রকম বোঝেন। তার সঙ্গে কেন্দ্রের যোগাযোগও খুব ভালো, এই নিয়ে বলার কিছু নেই। তারপরে তারপরে দেখছি কাকে না, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, যার জীবনে কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, কোনোদিন ছিল না। রাজনীতির অভিধা যাকে বলা হয়, সেই অভিধাটা তার কি আমরা কিছু জানি না। তিনি কোনোদিন রাজনীতির ক্ষেত্রে পা রাখেননি। তিনি ছাত্র রাজনীতি করেছেন কিনা জানি না, তিনি সাংবাদিকতাও করেছেন কিনা জানি না, সাংবাদিকতা করলেও তো একটা পলিটিক্যাল ক্রিচার হওয়া যায়, তাও করেছেন কিনা জানি না। তিনি কোনো কোনো ধরনের রাজনীতির সঙ্গে সংস্রব তার ছিল না, এক নম্বর। দ্বিতীয়ত, প্রশাসনিক অভিজ্ঞতাও তার ছিল না। অথচ তার উপরে সারা পশ্চিমবঙ্গের পৌর প্রশাসনের ভার, এইটা। তৃতীয়ত কি দেখছি, উচ্চ শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী যিনি হয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি ছিলেন একজন সাংবাদিক। তিনি উচ্চশিক্ষার সঙ্গে তার কি সম্পর্ক আছে? অথচ যার প্রকৃত হয়তো হওয়ার কথা ছিল উচ্চশিক্ষায়, স্বপন দাশগুপ্ত যদি হতেন তাহলে এই এত সব প্রশ্ন আসতো না। তিনি কি হয়েছেন? তিনি হলেন অর্থমন্ত্রী। কেন? কারণ অর্থমন্ত্রী করবার মতন সেরকম যোগ্য লোক এই বঙ্গ বিজেপিতে নেই। এই হচ্ছে এই 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 পরিষ্কার চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। একমাত্র স্বাস্থ্য ক্ষেত্রে আমরা বলতে পারি যে 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 চিকিৎসক আছেন তিনি দেখছেন সমস্ত জিনিসটা স্বাস্থ্যমন্ত্রী ঘুরে দেখছেন এবং সারধ্য বোঝার চেষ্টা করছেন। বোঝার চেষ্টা করছেন। কিন্তু অন্যদিকে আরেকজন চিকিৎসক ইন্দ্রনীল খাঁ, তাকে ক্রীড়া দপ্তর দেওয়া হয়েছে। আমি বলতে চাইছি না যে অরূপ বিশ্বাস ক্রীড়া দপ্তর সামলালে ইনি কেন পারবেন না, না বলছি না, আমি সেটা অবশ্যই সামলাতে পারেন। কিন্তু আমরা তো জানি না তিনি এখনো পর্যন্ত ক্রীড়া নিয়ে কি কথা ভাবছেন, কোন দিকে এগোবেন, রোড ম্যাপটা কি। এই কারুর যে রোড ম্যাপ আমরা দেখতে পাচ্ছি না, তার কারণ হচ্ছে সমস্ত সরকারটা চলছে আমলাতান্ত্রিক অবস্থায়। এই যে আমলাতান্ত্রিকতা, আমলার উপরে নির্ভর করে এই যে সরকার চালানো, এইটা হচ্ছে আমাদের এটা একটা সবচেয়ে ভয়ঙ্কর চিন্তার দিক। এটা বিষয়। যে কোনো রাজনৈতিক দলের কাছে এটা আমলার উপর নির্ভর করা মানে ভয়ঙ্কর দিক। অতীতে তার বহু উদাহরণ আছে, আমলাদের উপর ভরসা করতে গিয়ে সরকার ডুবেছে। হ্যাঁ, এটা যদি হ্যাঁ, আপনি একটু ব্যাখ্যা করেন আপনার। আমার এখন একটা পুরনো প্রসঙ্গ মনে পড়ছে, বিধানচন্দ্র রায়কে মুখ্যমন্ত্রী, আমি বলেওছি আগে, হয়তো আবার বলি, মুখ্যমন্ত্রী যখন বিধানচন্দ্র রায়, তখন তিনি স্বাস্থ্যমন্ত্রী করবেন বলে একবার স্বাস্থ্যমন্ত্রী কিংবা কোনো একটা মন্ত্রকের দায়িত্ব দেবেন বলে বিজয় সিং নাহারকে ডেকে পাঠিয়ে বলেছিলেন যে শোনো, তোমার নিচে যারা অধস্তন যারা কাজ করবেন তারা হচ্ছে ভারতবর্ষের, দে আর দ্য ব্রাইটেস্ট স্টুডেন্টস অফ ইন্ডিয়া, আইএসপি, আইএএস। তারা কিন্তু মনে রাখবে সমস্ত সময় তোমাকে তাদের দিক থেকেই, তাদের নজর থেকেই যা দেখছে সেটা তোমাকে বোঝাবার চেষ্টা করবে। কিন্তু তোমার সেটা করলে চলবে না, তোমাকে সমস্ত ফাইল করতে হবে এবং তোমাকে সেই জায়গার সমস্ত জিনিসটা সম্যক বুঝতে হবে, তাহলে তুমি নিজে তাদের চালাতে পারবে। এইটা হচ্ছে বলেছিল। আর আমি এরপরে কিছু বিশেষ তোমাকে বলবো না। এই যে শিক্ষাটা, এই যে শিক্ষাটা কোথায় আছে? নেই। এমনকি দেখো, এত অনেক ত্রুটি থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, সব থাকতে পারে, ইনস্পাইট অফ এই যে রাজীব গান্ধীর সম্পর্কে আর নরসিমা রাওয়ের সম্পর্কে, আমি জানি যা মনমোহন সিং এর সম্পর্কে, এরা কিন্তু সবাই এত বেশি সমস্ত জিনিসটা জানতেন। এবার অনেকে বলতে পারেন, তুলনা করতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় তো আমলাতান্ত্রিকতা ছিল, বলতে পারেন হ্যাঁ ছিল। কিন্তু একটা জিনিস ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আমলারা যে কোনো কারণে হোক সমীহ করতেন। এবারে শুভেন্দু অধিকারীকে কি সমীহ করেন না? করেন, নিশ্চয় করেন। কিন্তু শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকে যেটা বলেছেন যে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হলো,
এই যে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া আমলাদের বা পুলিশকে, এটা খুব বিপজ্জনক। কারণ এরা কেউই তো কোনো স্থায়ী এখানে নেই। আজকে আছেন, কালকের দিনে অন্য জায়গায় প্রমোশন পেয়ে চলে যাবে। তাদের দায়বদ্ধতা থাকে শুধুমাত্র তার যে মাথায় যিনি আছেন, বস যিনি আছেন তার প্রতি। নির্বাচিত জনপ্রতিনিধিদের দায় থাকে, দায়িত্ব থাকে জনসাধারণের প্রতি। আমি যদি জনসাধারণের পালসটা বুঝতে না পারি, এই পালসটা বুঝতে পারার ক্ষমতা যে নেই এদের মধ্যে, দুটি ঘটনাতেই পরিষ্কার। একটা হচ্ছে শর্বরী মুখোপাধ্যায় যাদবপুর নিয়ে যেটা করলেন, 180 ডিগ্রি ঘুরে আমাকে সুর নরম করতে হয়েছে, চুপ করে যেতে হয়েছে। ভবিষ্যতে কি হবে আমরা জানি না, কিন্তু সমস্ত দিক থেকে তুমি যদি বিচার করো, একজন মন্ত্রী একটা কথা বলছেন, আরেকজন মন্ত্রী আরেকটা কথা বলছেন, আরেকজন মন্ত্রী একটা কথা যেটা বলছেন সেটা না বলে অন্য কথা আবার সকালে বললে বিকেলে অন্যরকম বলছেন। এইসব বলতে হচ্ছে। কেন বলতে হচ্ছে? কারণ সেখানে সমন্বয় নেই। এবং মূল যার কথা বলা, উচ্চ শিক্ষামন্ত্রী, তিনি চুপ করে বসে আছেন, একটি কথা বলছেন। এই জন্য বলছি, এই যে গোটা ঘটনাটা ঘটে গেল, তার কারণ হচ্ছে আমলাদের উপর সব ছেড়ে দেওয়া হয়েছে। তো নিজেদের দায়িত্বটাই ভুলে যাচ্ছেন এরা। এনারা নিজেদের দায়িত্ব নিতেই চাইছেন। এবারে দেখো অগ্নিমিত্রা পাল, তিনি পুরমন্ত্রী হয়ে তিনি ফুটপাতে গিয়ে, কে বাচ্চাদের দুধ গরম করবে, কেন করবে, কেন ফুটপাতে থাকবে, সরিয়ে নিতে হবে, কেন তোমরা এখানে স্কুটার রাখবে, এটা তার কাজ, এটা তিনি করতে পারবেন। তা তিনি সারা আরেকটা কাজও পশ্চিম করেছেন, তিনি বন্যা দেখতে গিয়ে তিনি খুব গান মুগ্ধ, গাইছেন। হ্যাঁ, মুগ্ধ হ্যাঁ, হয়ে মুগ্ধ ফিরছেন। হয়ে মুগ্ধতার সঙ্গে তিনি গান গাইছিলেন। এই এই সবটাই হচ্ছে মানুষের যে পালসটা বুঝতে না পারা। এখানে কিন্তু আমি বলছি, আবার বলছি সুব্রত, আমরা আমরা তো এত সমালোচনা করি, প্রচুর সমালোচনা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পালসটা বুঝতেন, শুভেন্দু অধিকারী পালসটা বোঝেন। আমি বলবো না বোঝেন না, বোঝেন, যথেষ্ট ভালো বোঝেন। উনি বরাবর জিতেওছেন, সংগঠন ভালো করেন, উনি জানেন। কিন্তু এই যে ভারতীয় জনতা পার্টি যে দল, এটা তো একজনের কথায় চলে না। সামগ্রিকভাবে বিভিন্ন মানুষের কথা নিয়ে চলতে হয় ক্যাবিনেটের। কেউ কারুর উপরে মাথা গলাতে পারে না। এটার একটা যেমন ভালো দিকও আছে, তার খারাপ দিকটা হলো এটা, যে উনি উনি যদি চাইলেও হয়তো কাউকে সতর্ক করতে পারবেন না, সাবধান করতে পারবেন না, নিজে গিয়ে দাঁড়াতে পারবেন না, বলতে পারবেন না না এই কথাটা বলা চলবে না। এই যে না বলা, না বলতে পারা, তাহলে কার উপর নির্ভর করতে হবে? আমলাদের উপর নির্ভর করতে হবে। এবং আমলারা কি করে? আমলারা একটা জিনিস করেন, তারা চেষ্টা করেন যতদূর সম্ভব একটা স্থিতাবস্থা থেকে রেখে কাগজে কলমে সেটাকে কি করে তার মিটিয়ে দেওয়া যায়। কাগজে কলমে, কাগজে কলমে, কেননা তারা জানেন শুধুমাত্র কাগজের নথি ঠিক থাকলেই হলো। এবং নথি ঠিক থাকা, সারা পৃথিবীতে এমন জায়গা নেই যে সমস্ত নথি কারুর 1 থেকে 100 পর্যন্ত ঠিক থাকবে, নাই থাকতে পারে। তিনি আর কিছু দেখেন না, তার কিছু দেখার দায় নেই। এই যে দায় নেই, এইটা হচ্ছে সবচেয়ে মারাত্মক একটা গণতান্ত্রিক দেশে, আমাদের মতো দেশে। এইটা সবচেয়ে চিন্তা, আমি বারবার বলছি এটা খুব দুশ্চিন্তা। আমলাতান্ত্রিকতাটা এখন এমন ভাবে চলে যাচ্ছে যে, এবং তার কারণই হচ্ছে যারা আমলা আছেন তারা ব্রিলিয়ান্ট পিপল, ব্রাইট পিপল। এমন তো নয় তারা বুদ্ধিমান নন। তারা এটা বুঝে গেছেন যে এখন যারা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এরা অনভিজ্ঞ, এদের অভিজ্ঞতা খুবই কম। কাজে এনাদের যেটা বোঝানো হবে সেটাই বুঝবে। না হলে অন্নপূর্ণা ভান্ডারে প্রতিদিন, প্রত্যেক দিন এইরকম বিক্ষোভ সংঘটিত হতে পারে না। কোনো রাজনৈতিক দলের প্রশ্রয় যেখানে নেই, কোনো রাজনৈতিক দলের ছত্র ছায়ায় যেখানে এটা আন্দোলন হচ্ছে না, সেখানে এরকম ভাবে সংগঠিত ভাবে কি করে আন্দোলন হতে পারে? এটা এটা তাদের ভাবা উচিত বলে আমি মনে করি। প্রথমত, একটা সরকারকে প্রথম 100 দিনে দেখে তার পরিপূর্ণ হয়তো তার কার্যকাল কিভাবে চলবে বোঝা যাবে না। কিন্তু তার সঙ্গে এটা কিন্তু একটা জিনিস মানুষ সাধারণভাবে বিচার করেন, যে সেই সরকারটা এখন কি ভাবতে চলেছে, তারা কিভাবে তাদের সমস্যাগুলোর সমাধান করবে, তাদের কিভাবে রিলিফ দেবে। এখন আমাদের রাজ্যে যে সমস্ত খুব বড় সমস্যা, তার মধ্যে এই রকম দাম মূল্য বৃদ্ধি হচ্ছে, মানুষের রোজগার নেই,
রোজগার বাড়ানোটা একটা খুব বড় প্রয়োজন। এবং সেইখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মানুষের রোজগার তো বাড়ছেই না, উল্টে অনেক মানুষের, বিশেষ করে গরিব পাড়া প্রত্যন্ত মানুষ, তাদের রোজগার, যেটা আপনি বললেন, যাতে তাদের অনেকের রোজগারও চলে যাচ্ছে এবং তারা যে রিলিফ গুলো পেত সেগুলো পাচ্ছে না। এর থেকে কি আমরা একটা সরকারের একটা কাজের দিশা আমরা টানতে পারি যে এই সরকার ঠিক কি চাইছে? গৌতম দা। দেখো সুব্রত, তুমি যেটা বলছো সবচেয়ে প্রথম হচ্ছে মানুষের কাছে যাওয়া। মানুষের কাছে যেতে এখন যারা আছেন এনাদের কেউ মানুষের কাছে লোক নন। আমি বলে দিচ্ছি, স্বপন দাশগুপ্ত খুব শিক্ষিত মানুষ, শিক্ষিত, শিক্ষায় দীক্ষায় বিদেশি শিক্ষা সবকিছু আছে, কিন্তু তিনি মানুষের কাছে বস্তিতে গিয়ে বুঝে যাবেন, গ্রামের জনপদে গিয়ে থেকে বুঝে যাবেন যে সেখানে মানুষ কি ভাবছে সেটা তিনি জানেন না, জানা সম্ভব নয়। একটা বাঁকুড়া জেলার প্রাইমারি স্কুলে কি অবস্থা, উত্তরবঙ্গের কোচবিহারের প্রত্যন্ত জায়গায় একটা একটা স্কুলের, প্রাথমিক স্কুলের কি অবস্থা, সেখানে কিভাবে পড়াশুনো হয়, কিভাবে তার সমাধান হতে পারে জানা নেই। কারণ তাদের সংগঠন কিন্তু খুব দুর্বল এসব ব্যাপারে, তাদের গোটা সংগঠনটাই চালায় আরএসএস। আরএসএস কোনো পলিটিক্যাল সংগঠন নয়, কাজেই তারা নিজেরাই বলে কালচারাল তাদের অর্গানাইজেশন। যাই হোক, পলিটিক্যাল যেহেতু নয়, তাদেরও কিন্তু ওই বিউরোক্রেটদের মতন তাদের কোনো দায় নেই মানুষের কাছে যাবার, ভোট পাবার, তাদের কোনো দায় নেই। যেমন এই যারা কথা করেন, কত্থক ঠাকুর হন, তাদের কোনো দায় থাকে না, তারা শুধু বলেই খালাস। মানুষের ঠিক হলো কি না হলো তার বিশ্বাস থাকলেই হবে, না থাকলে হবে না, এইটা। কিন্তু এখানে তো তা হয় না, এখানে তো বাস্তব জীবন নিয়ে কাজ করতে হবে। আমি দেখো আরেকটা ঘটনা বলি, বামেদের সময়কার কথা বলি, বহুদিন আগের কথা, আজকের নয়, বহুদিন আগের কথা। তখন সিপিএম এর এক এমপি, আমি একটা খবর নিতে গিয়েছি, তখন এরকম বন্যা হয়েছে, এক্স্যাক্টলি এরকম বন্যা হয়েছে, তখন জ্যোতি বসু কিন্তু মুখ্যমন্ত্রী। আমি যেটা বলতে গিয়েছিলাম যে খবর কি, বললে এখন কোনো খবর নেই, বন্যা ছাড়া কোনো খবর নেই, আমাদের শুধু বলে দেওয়া হয়েছে। তিনি বলছেন আমাদের বলে দেওয়া হয়েছে বন্যা যেখানে যেখানে হয়েছে আমরা সেখানে পড়ে থাকবো, এই আমি এখন চললাম। তিনি চলে গেলেন। আর এখানে পুরমন্ত্রী কি করলেন, গেলেন, ভেলাই করে ভাসলেন, গান গাইলেন, সুজলাং সুফলাং দেখলেন। ও যদিও সুফলাংটা কোথায় দেখেছেন আমি জানি না, শস্য শ্যামলাং কোথায় দেখলেন আমি জানি না, কারণ গোটাটাই তো জনমগ্ন দেখতে পাচ্ছি। সুজলাং ছিল। হ্যাঁ, সেখানে তিনি যে কি করে দেখলেন, দারুণ লাগছে তার দেখতে, তারপর তিনি ফিরে এলেন, এই তো তার কাজ শেষ। এটা করলে তো হয় না। এটা করলে আমার কোনো দেশে, সারা পৃথিবীতে কোনো দেশে চলবে না, আমাদের দেশ নয় শুধু, আমেরিকাতেও চলবে না। এই জন্য আমি কেন বলছি আমাদের দেশে তো আরোই চলবে না। এনাদের কাউকে আমি দেখছি না আজ পর্যন্ত, শিক্ষামন্ত্রী হোক, উচ্চ শিক্ষামন্ত্রী হোক, কাউকে এরকম দেখতে পাচ্ছি না। আবার তো বলছি একমাত্র কিন্তু স্বাস্থ্যমন্ত্রীকে গৌতম দা, দেখেছি আমরা বিভিন্ন আমরা এই জায়গায়। অনুষ্ঠানে প্রশংসাও করেছিলাম প্রথম দিকে, আপনি যার হুম, কথা বললেন হুম, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ হ্যাঁ, চট্টোপাধ্যায়। তিনি তার বিভিন্ন তার নির্বাচনী কেন্দ্রে তিনি গ্রামে গিয়ে যখন সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছিলেন, তো সেটা হ্যাঁ আমরা দাঁড়িয়েছিল। প্রশংসাও হুম, করেছিলাম। তো সেই তিনি তখন মনে করেছিলেন। হয়েছিল তারা বোধহয় খুব সাধারণ মানুষের কাছে যাবেন। তারপরে যে কোনো কারণেই হোক, আমরা কিন্তু সেই মন্ত্রীদের আগের মতো সেই প্রথম দিকে জগন্নাথ চট্টোপাধ্যায় যেমন দেখেছিলাম আর দেখতে পাচ্ছি না। হুম। গৌতম দা। এর 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 দুটো কারণ আছে। এক নম্বর হচ্ছে এই যে অভিজ্ঞতা নেই, তারা সেই জন্য যেতেই চাইছেন না সেখানে গিয়ে তাদের মানুষের কথা বুঝতে। আর আরেকটা জিনিস নেই, সেটা হচ্ছে লক্ষ্য করবে যে কোনো উন্নতির কাজ করতে গেলে, উন্নয়নের কাজ করতে গেলে টাকার দরকার হবে, অর্থের দরকার হবে। আমি প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে যে যেখানে অর্থ লগ্নি করার ব্যাপার, অর্থ বিনিয়োগের করা দরকার সরকারের, সেখানে কিন্তু সরকারের কেউই যাচ্ছে না, সেই কিছু কাজ করছে না। তুমি এমপ্লয়মেন্টের কথা যদি বলো, একটা লাক্স কোজি একটা কোম্পানি করবে কি না, স্টিল ইন্ডাস্ট্রি। স্টিল ইন্ডাস্ট্রি মানে কি ইন্ডাস্ট্রি হবে? স্টিল ইন্ডাস্ট্রি মানে কি মডার্ন স্টিল ইন্ডাস্ট্রি হবে? না, তা তো হবে না, তা তো হবার কথা নয়। যদি মডার্ন স্টিল ইন্ডাস্ট্রি হয় একদম, তাহলে তো লোকই লাগবে না, গোটাটাই মেকানাইজড হবে। আর যদি স্পঞ্জ আয়রন হয় তাহলে ভয়ঙ্কর দূষণ হবে। কেন দূষণ হবে? আর দূষণ কমানোর অনেক ব্যাপার থাকে, তুমিও জানো আমিও জানি, এবং কিভাবে সেগুলোকে কেউই গুরুত্ব দেয় না, এবং আজকে না হোক কাল আবার সিজেকে সেই হয়ে যায়। এবং সেখানে কত লোক লাগবে? আমরা বলি যে 2000 লোক লাগবে, 3000 লোক লাগবে। কেন লাগবে? লাগার কথাই নয়, লাগার কথাই নয়। যাদের লাগবে খুব সামান্য মাইনেতে কিছু লোক লাগতে পারে, এটা লাগতে পারে।
এবং সেটাও কবে হবে তা আমরা জানি না। আর সরকারি ক্ষেত্রে যেখানে যেখানে দরকার, অর্থের দরকার, যেখানে করা দরকার, সেটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। কাজে এটা হয়তো ভাবতে পারেন যে বন্যা দুর্গত এলাকায় গিয়ে আমি যদি মানুষকে রিলিফ দেওয়ার চেষ্টা করি, যিনি যাবেন প্রথমত তার অভিজ্ঞতা নেই, তিনি কোনোদিন এই কাজ করেননি, কোনো দিন করেননি এনারা। আমি এদের কাউকে দেখতে পাচ্ছি না যারা এই ধরনের কাজ করেছেন। বামেদের সময়ও দেখেছি, এমনকি কংগ্রেসের সময়ও দেখেছি প্রচুর মানুষ, আর তৃণমূলের সময়ও দেখেছি সাংঘাতিক ভাবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো ঘুরে বেড়াতেন, চলে যেতেন। কিন্তু এখন আমরা কি দেখছি, এইরকম বন্যা হয়েছে, চতুর্দিকে হয়েছে, উত্তরবঙ্গে তো ভেসে গেছে বহু জায়গা। আমরা জানি কজন গিয়ে সেখানে বসে থাকছেন, কি থাকছেন। এই যে শিক্ষার অবস্থা, প্রাথমিক বিদ্যালয়ে মানুষের কিরকম ক্ষোভ বাড়ছে, কোথায় যেকে সেই থেকে যাচ্ছে। হ্যাঁ, বলতে পারা যায় যে 100 দিনের মধ্যে সেটা পুরোটাই হয় আমরা না। এই এই সরকারকে হয়তো দায়ী করব না, আগের সরকার যথেষ্ট তার দায়ও আছে। নিশ্চয়ই। হ্যাঁ। অনেকটা, অনেকটাই দায়ী আগের সরকারের, মানে অদূরদর্শিতা শুরু না, এটা ভীষণ অন্য জায়গায় টাকা খরচ করে এইদিকে টাকা না খরচ না করতে পারা বিশাল একটা অত্যন্ত ক্ষতি শিক্ষাকে করেছে। গুরুত্ব সেরকম ভাবে দেওয়া হয়নি গত না, সরকারের আমলে, গত একদমই না, 15 বছর একেবারেই না। কিন্তু কিন্তু সেই জন্য তো সেই সরকারটা পরিবর্তিত হয়েছে, পরিবর্তিত নতুন হয়েছে। সরকার এসেছে। কাজেই নতুন সরকারকে নতুন ভাবে ভাবতে হবে। এই যে নতুন ভাবে ভাবনার দরকার, কেন্দ্রের কাছ থেকে আমি যদি টাকা আনতে না পারি, আদায় করে আনতে না পারি, তাহলে তো ওই মমতা বন্দ্যোপাধ্যায় যা বলতেন কালকের দিন শুভেন্দু অধিকারীকেও মনে মনে সেটাই বলতে হবে। আমি, কেন্দ্র চাইছে ফ্যান্সি করব, জমি চাই, জমির টাকা দিচ্ছে, করে দিল, ঠিক আছে। তার কেন কেন্দ্র অন্যদিকে দেবে না টাকা? অন্যদিকেও টাকা দেওয়া উচিত। কেন ডিএর টাকাটা দেবে না কেন্দ্র? দিয়ে দিতেই পারে। কেন কেন্দ্র, যেখানে চন্দ্রবাবু নাইডু এত সাংঘাতিক রকমের একটা, মানে যাকে বলে শর্ত আরোপ করে যেখানে সমর্থন করেছে, এই রাজ্যের যেভাবে বিজেপি প্রাণপণ চেয়েছিল এই রাজ্যটাকে কবজা করতে, এটা তো শুভেন্দু অধিকারী করে দিয়েছেন, করেননি তা তো নয়। শুভেন্দু অধিকারী হাতে হাতে করে তুলে ধরেছেন, ব্যাটারে করে। তাহলে এখন শুভেন্দু অধিকারী তো সেটা উচিত চাওয়া। একই রকম ভাবে ঠিক বিধানচন্দ্র রায় জওয়াহরলাল নেহরুকে যে ভাষায় বলতেন, শুভেন্দু অধিকারী সেভাবে বলতেই পারেন, কিন্তু বলবেন করে কি? ফেলেছিলেন বিধান রায়। একের পর এক উপনগরী তৈরি, কল্যাণী, দুর্গাপুর, সল্টলেক, প্রচুর আহ কলকারখানা তিনি করে ফেলেছিলেন দুর্গাপুর। প্রচুর কথা। হ্যাঁ, তো এগুলো আমি তিনি জ্যোতি করে বসুর ফেলেছিলেন। কথা ধরছি না এই জন্য। হ্যাঁ, জ্যোতি বসু এই জন্যই কংগ্রেসে ধরছি না, দুটো আলাদা দল। আমি একই দলের, বিধান রায় কংগ্রেসের মুখ্যমন্ত্রী, আর জওয়াহরলাল নেহরু মুখের উপর কথা বলার কেউ নেই, কিন্তু তিনি চিঠি লিখতেন পরিষ্কার সাপ, এখনো সেই চিঠিপত্রে যে সংকলন আছে তাতে দেখা যাচ্ছে নেহরুকে বলছেন, তুমি বাজে কথা বলছো, আমাকে তুমি টাকা দিচ্ছ না, যা দেওয়ার কথা তুমি দিচ্ছ না। এই দেখে বল্লভভাই প্যাটেল চিঠি লিখলেন বিধান রায়কে যে তোমার এরকম ভাবে লেখা উচিত হয়নি, তুমি লিখছো, তোমার বন্ধুই হোক যাই হোক, তোমার চেয়ে ছোট হলো, তুমি মনে রাখবে তিনি ভারতের প্রধানমন্ত্রী। বিধান রায় তখন আলাদা করে আবার চিঠি দিলেন, কিন্তু এইভাবে বলেছেন। এবং তারপরে নেহেরু কি উত্তর দিয়েছেন? নেহেরু উত্তর দিয়ে বিধান রায়কে বলছেন যে তুমি যা বলেছো আমি পরে দেখলাম তোমার তোমার কথাটাই ঠিক, তোমার কথাটাই ঠিক। আমি কেন বলতে চাইছি, আমরা কি সেটু মাথা উঁচু করে, শির দ্বারা উঁচু করে দাঁড়াবো না? তাহলে কি লাভ আছে? শুধুই বাঙালি বাঙালি বললে হবে? আর শুধুই আমাদের আরএসএস এর পাঠ্যক্রম কি করে অন্তর্ভুক্তি হয় সেটা দেখলেই চলবে? তা চলবে না তো। এটা তো করা খুব সহজ, কিন্তু সেটা তো আখেরে বাংলার ক্ষতি হবে, বাংলার যে মূল যে জায়গাটা সেটার ক্ষতি হবে। হ্যাঁ, আমি হয়তো ডিভিয়েট করে যাচ্ছি, মূল জায়গায় ফিরে আসি। যে আমরা কি দেখলাম তাহলে 100 দিনের মধ্যে? আমরা কিন্তু এখনো পর্যন্ত যাকে বলা হয়, আহ, যদিও অমিত শাহ বলেছেন শুভেন্দুকে খুবই প্রশংসা করে প্রচুর নম্বর দিয়েছে, ঠিক আছে, দিতেই পারে, তার যেটা মনে হয়েছে। কেন্দ্রের দৃষ্টিভঙ্গি থেকে রাজ্য ভালো করেছে, কিন্তু রাজ্যবাসীর দৃষ্টি থেকে, দৃষ্টিভঙ্গি থেকে কি রাজ্য ভালো করছে? এইটা আমাদের কাছে সবচেয়ে বড়। আমার মনে হয় সেটা হচ্ছে না। এই যে হচ্ছে শুধু। প্রথমত একদম শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আহ বিজেপির শুভেন্দু অধিকারী যখন বিরোধী নেতা ছিলেন, তখন তারও অভিযোগ ছিল এবং সাধারণ মানুষেরও এটা একটা খুব বড় তাদের একটা দাবি ছিল যে রাজ্যে সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকারগুলোকে ফিরিয়ে দেওয়া, মানবাধিকারগুলো, মানবাধিকার সংগঠনগুলো, তারা সবাই সেই দাবি করেছে। তো সেই জায়গাটা কি আপনার মনে হচ্ছে যে এই 100 দিনে তার একটা দিশা কিছু দেখা যাচ্ছে?
যে মানুষের সমস্ত গণতান্ত্রিক যে দাবিগুলো একসময় বিরোধী নেতা করতেন, যে দাবিগুলো বিজেপির বিভিন্ন নেতারা, যে অভিযোগগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আনতেন, যে তার সরকার চালানোর ভঙ্গি, সাধারণ মানুষের প্রতি তার কথাবার্তা, তার বিরোধীদের প্রতি তার যে সমস্ত তাচ্ছিল্য, সেইগুলো কি আপনার কখনো মনে হয়েছে যে এই সরকারের ভাবনার মধ্যে সেটা আছে, আগামী দিনে যার বিভিন্ন রকম প্রকাশ পাবে? কথা। দেখো, প্রথমত আমি যেটা বললাম আগেরটার সঙ্গে আগে যে কথাগুলো বলেছি সেই সূত্র ধরেই উত্তরটা দেওয়া যায়। একমাত্র যদি কেন্দ্রীয় বিজেপির বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারে রাজ্য বিজেপি, বঙ্গ বিজেপি, তবেই সেটা পারবে, আদারওয়াইজ কোনোদিনই পারবে না। কারণ কেন্দ্রীয় যে বিজেপি নেতৃত্ব, তারা হিউম্যান রাইটস এর, মানবাধিকারের পক্ষে কথা বলছে, সমর্থনে কথা বলছে, এরকম দৃষ্টান্ত নেই, কোথাওই প্রায় দেখি না। বরং উল্টোটা হয়েছে। সব জায়গাতেই যেখানেই বিরোধিতা হয়েছে, যেখানেই কেন্দ্রের বিরোধিতা, মোদী সরকারের বিরোধিতা হয়েছে, তখন সেখানে দেশদ্রোহী বলে দেখিয়ে দেওয়া হয়েছে, সেখানে এই টুকরে টুকরে গ্যাং বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে এরা হচ্ছে সমস্ত নকশাল, আরবান নকশাল, কখনো মাওবাদী বলা হয়েছে। দিমাগি সেই নকশা একই নতুন এখন। কথাগুলো এখানকার এই এখনকার যে যারা নেতা বা নেত্রী, তারা সেই কথাগুলি বলতে শুরু করেছে। এক্স্যাক্টলি সেই কথাগুলো বলছেন তারা প্রত্যেকে। কেন বলছেন? কারণ তারা এই দীক্ষায় দীক্ষিত, তারা অন্য দীক্ষায় দীক্ষিত নন। কাজে আমার মনে হয় না এই যে তুমি যেটা বলছো মানবাধিকার রক্ষায়, বিশেষ করে কেন্দ্র যে নতুন আইন নিয়ে আসছে, বিভিন্ন ভাবে নিয়ে এসেছে, রাইট টু নো, সেটাই তো আমাদের চলে যাচ্ছে, কাজেই সেটা তো এখানে লাগু হবেই। এবং না, তার ইতিমধ্যে সঙ্গে এখানে আমি গুন্ডা দমন করার জন্য আইন আনা হয়েছে, সেটা একটা সে আইনটা হয়নি এখনো, সে এখনো আইনটা এখনো হয়নি। পাস হ্যাঁ, হয়নি, পাশ হওয়া মুশকিল আছে, পাস হওয়া মুশকিল আছে, কারণ কেন্দ্রের আইনটার সঙ্গে সেটা বিরোধী আছে। সেই বিরোধিতার জন্য এটা হবে না হয়তো। আমার বক্তব্য যে যেখানে প্রথম থেকে মুখ্যমন্ত্রী চুপ করেছিলেন যাদবপুর নিয়ে, স্বপন দাশগুপ্তের মতন শিক্ষিত মানুষ অর্থমন্ত্রী যেখানে বললেন এটা অনভিপ্রেত, সেখানে স্বপন দাশগুপ্তর পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলে দিলেন এখানেও জাতীয়তা বিরোধী যে স্লোগান, তা সহ্য করব না। মিডিয়া যে ট্রায়াল হলেও আমি গুরুত্ব দিই, পাত্তাই দিই না বলছেন। ভয় দেখিয়ে দিলেন। তিনি ভয় দেখাতেই পারেন, আমাদের প্রজা আমাদের ভয় দেখাতে পারেন, তিনি জেলে ভরতে পারেন, কিন্তু জেলে ভরলেই তো আর শেষ হবে না, না, মানুষের ক্ষোভটা শেষ হয় না, ক্ষোভটা রয়ে যায়। সেটা আবার তো নির্বাচনে প্রতিফলিত হয়। এটা তো দেখি আমরা পরপর দেখেছি যে আপনার সেই রাজা গণতন্ত্রের। এবং প্রজা, সেই জায়গাটা খুব বেশি আপনি পরিবর্তন দেখছেন না এই গত না, সরকারের। পরিবর্তন তো দেখছি না, আমি খারাপ দেখতে পাচ্ছি আমি আর একটু খারাপ দেখতে পাচ্ছি। খারাপ দেখতে পাচ্ছি এই জন্যে কারণ মমতা শেষের দিকে বেশ খানিকটা পরে বুঝেছিলেন যে এটা ভুল হচ্ছে, খানিকটা চেঞ্জ করেছিলেন নিজে। এখানে আমি সেটা করতে দেখছি না, এখানে তো একদম সবে শুরু। কাজেই এখন মনে হচ্ছে এরা চট করে যে বিজেপি যেভাবে চলছে সেটা যে এখন থামিয়ে দেবে, সেই নিজের চলাটাকে নিজের সেটা করবে বলে মনে হচ্ছে না। এটা 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 আরেকটা চিন্তার বিষয় হতেও পারে আমাদের কাছে। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা আহ একটা ছোট্ট করে আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা সামগ্রিক মূল্যায়ন করার চেষ্টা করলাম। হয়তো এর পরবর্তীকালে আমরা কোনো ঘটনা ধরে বা বিশেষ কোনো আবার কোনো রকম কোনো 100 দিনের পরে, 125 দিন বা 150 দিন পরে আবার একটা মূল্যায়নে আসবো, এবং সেখানে আমরা দেখবো যে আমরা যে সমস্ত বিষয়গুলো আমরা আজকে আলোচনা করলাম তার কোনো রকম সংশোধন বা সংস্কার হচ্ছে কিনা সেটার দিকেও আমরা নজর রাখবো। এবং আমার মনে হয় আপনারাও এই বিষয়টি নিয়ে আপনাদের যে ভাবনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, যাতে অন্তত করে আমাদের ভয়েসটা, জনগণের যে স্বরটা, সেটা প্রতিফলিত হয়। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। এবং সেই সঙ্গে আপনাদের কাছে একটা আবেদন, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেল দুটি, আমার চ্যানেল এবং গৌতম দার চ্যানেল, গৌতম ব্যানার্জি অফিসিয়াল, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। সবাইকে নমস্কার। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ।
আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।